আমরা কি পড়ছিলাম? আমরা হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ পড়ছিলাম, পড়ার কথা ছিল। আর কারো জয়েন করা কি বাকি আছে? তোমাদের মধ্যে আরেকটা মেয়ে ছিল না? আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. তোমরা সাথে সাথে একটু রেসপন্স করবে মিস যখন জিজ্ঞেস করবো। আচ্ছা, দেখো, ইবনে বতুতার ভ্রমণ। আমরা তো ইবনে বতুতা সম্পর্কে আজকে পড়ব। তো আসলে প্রথমেই ইবনে বতুতার যে নামটা, তার আসল নামটা আমরা একটু জেনে নিব। তার নাম কিন্তু হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। অর্থাৎ এখানে শুধুমাত্র ইবনে বতুতা লেখা আছে, কিন্তু ওনার আসল নাম বা ওনার সম্পূর্ণ নামটা কিন্তু আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। তো আমরা এই ব্যক্তিত্বকে জানি, সাধারণত তিনি পৃথিবী ভ্রমণের জন্য ভীষণ বিখ্যাত। তিনি বিখ্যাত ছিলেন, বিভিন্ন জায়গায় দেশ এখানে সেখানে তিনি ঘুরে বেড়াতেন। তো আজকে তার সেই ইবনে বতুতার যে ভ্রমণ, সে সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তিনি আসলে কোথায় কোথায় গিয়েছেন, কোথায় কি ঘুরেছেন। দেখো, ইবনে বতুতা মরক্কোর তানজাহ শহরে ১৩০৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। ১৩২৬ খ্রিস্টাব্দের ২২ বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি থেকে রওনা হয়েছেন। কত সালে? ১৩২৬ খ্রিস্টাব্দের ২২ বছর বয়সে হজের উদ্দেশ্যে ইবনে বতুতা জন্মভূমি থেকে রওনা হয়েছে। ভূমধ্যসাগরের তীরস্থ আফ্রিকার প্রধান প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে তিনি মিশরে উপস্থিত হন। অর্থাৎ ভূমধ্যসাগরের তীরে যে আফ্রিকার যে প্রধান প্রধান শহরগুলো ছিল, সেগুলো ভ্রমণ শেষ করে তিনি তারপরে মিশর উপস্থিত হয়েছেন। সেখান থেকে আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছে মক্কা শরীফে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। আলেকজান্দ্রিয়া হচ্ছে কিন্তু মিশরের বৃহত্তম একটা শহর, অর্থাৎ মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আলেকজান্দ্রিয়া। তো তিনি হচ্ছে সেখান থেকে আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছে মক্কা শরীফে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। সেই দেশের রাজা তখন মুঘলদের সঙ্গে যুদ্ধ করছিলেন। ইবনে বতুতা সেজন্য সেখানে কোনো জাহাজ না পেয়ে পুনরায় মিশরে ফিরে এসেছেন। সেখান থেকে তিনি কোথায় গিয়েছেন? সেখান থেকে তিনি সিরিয়া গিয়েছেন। দামেস্কো হচ্ছে সিরিয়ার রাজধানী, ঠিক আছে? দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী। সেখান থেকে তিনি সিরিয়া গিয়েছেন। দামেস্কে গিয়ে হাদিসের বিদ্যায় তিনি দক্ষতা লাভ করেছেন। এই যেখানে লেখা আছে দামেস্কে গিয়ে তিনি হাদিসের বিদ্যা আর দক্ষতা লাভ করেছেন, এই সিরিয়ায় কিন্তু হচ্ছে, সিরিয়ার রাজধানী কিন্তু হচ্ছে দামেস্ক। তার শিক্ষকগণের মধ্যে দুজন বিদুষী রমণীও ছিলেন। তো বিদুষী রমণী সম্পর্কে তো সেদিনও আমাদেরকে একটু বলেছিলাম, যেটা হচ্ছে আর কি বিদ্যান, বিদ্যানের যেই ফিমেল ইয়েটা, যেটা হচ্ছে নারীবাচক, সেটাই হচ্ছে বিদুষী। তার শিক্ষকগণের মধ্যে কজন বিদুষী রমণী ছিলেন? দুজন বিদুষী রমণী ছিলেন। তারপর তিনি সেখান থেকে গত বছরের হজের সংকল্প পূরণের জন্য প্রথমত মদিনা শরীফে উপস্থিত হন, পরে মক্কা শরীফে গিয়ে হজ সম্পন্ন করেছেন। হজ শেষ করে তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান। হজ শেষ করে তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান। নাজাব আশরাফ দেখার জন্য তিনি বাগদাদে গিয়েছেন। এই যে নাজাফ আশরাফ, এগুলো কিন্তু ইরাকেরই শহর, ঠিক আছে? ইরাকেরই শহর নাজাফ আশরাফ। তো কি বলেছে? নাজাফ আশরাফ দেখার জন্য তিনি বাগদাদে গিয়েছেন। সেখান থেকে ওয়াসেদ থেকে রওয়াকি সৈয়দ আহমেদ রেফাইয়ের কবর জিয়ারত করেছেন। অর্থাৎ এখানে একজন ব্যক্তিত্বের নাম লেখা আছে যে সৈয়দ আহমদ রেফাই, তার কবর জিয়ারত করেছেন তিনি ওয়াসেদ থেকে রওয়াকে। সেখান থেকে বসরা, এবং বসরা থেকে তিনি ইরানের সারহাদে পৌঁছান। বসরা হচ্ছে একটা প্রধান বন্দর, আর ওয়াসেদ হচ্ছে মূলত ইরাকের প্রদেশ। ইরাকের পূর্বাঞ্চলের একটি প্রদেশ হচ্ছে ওয়াসেদ। তো ওয়াসেদ থেকে রওয়াকে সৈয়দ আহমেদ
রেফাই কবর জিয়ারত করেছেন এবং সেখান থেকে বসরা এবং বসরা থেকে তিনি ইরানের সারহাদে পৌঁছেছেন। কিছুদিন সুসুদারে অবস্থান করে ইস্পাহান হয়ে সিরাজনগরে উপস্থিত হয়েছেন। কিছুদিন কোথায় অবস্থান করেছিলেন? সুসুদারে অবস্থান করেন এবং তারপরে ইস্পাহান হয়ে সিরাজনগরে উপস্থিত হন। সেখানে সুফি শেখ আবদুল্লাহ খফিফ এবং বিখ্যাত নীতিকার শেখ সাদির কবর দর্শন করেছেন। সেখান থেকে গায়রুন বন্দর হয়ে পুনরায় ইরাকে উপস্থিত হয়ে কুফায় পৌঁছান। ইরাকের রাজধানী কুফাই কিন্তু হচ্ছে ইরাকের রাজধানী এবং এটা হচ্ছে বাগদাদের ইউফ্রেটাস নদীর তীরে অবস্থিত। এটা একটু জেনে রাখো যে গায়রুন বন্দর হয়ে পুনরায় ইরাকে উপস্থিত হয়ে কুফায় পৌঁছান। সেখান থেকে দ্বিতীয়বার তিনি আবারও বাগদাদে এসেছেন। ধ্বংস হয়ে গেলেও তখন বাগদাদ বড় শহর ছিল। বাগদাদ থেকে মসুল এবং মারবিন হয়ে ইবনে বতুতা কেউ কিছু বললে? আচ্ছা, ধ্বংস হয়ে গেলেও তখন বাগদাদ বড় শহর ছিল। বাগদাদ থেকে মসুল এবং মারবিন হয়ে ইবনে বতুতা দ্বিতীয় হজের জন্য ১৩২৯ খ্রিস্টাব্দে মক্কা শহরে উপস্থিত ম্যাম, হয়েছে। হ্যাঁ বলো। রাফিউল কি জানি বলবে। হ্যাঁ বলো। মিস প্রশ্নটা ছিল যে এখানে যে বলা হয়েছে মুঘলদের সঙ্গে যুদ্ধ করছে, এটা কি মঙ্গল হওয়ার কথা এটা না মঙ্গল হওয়ার কথা, কারণ ম্যাম? মোগলদের যুদ্ধ তখনো শুরু হয়নি আসলে। তবে এটা নিয়ে আমারও একটু কনফিউশন আছে। ইয়েস, হ্যাঁ তখন আসলে ইয়েস যেহেতু ম্যাম। না ম্যাম, এটা সত্যি মঙ্গলরা, কারণ মঙ্গলরাই এতদূর পর্যন্ত হ্যাঁ যুদ্ধ যেহেতু করছে। মোগলদের যুদ্ধ আর তখনো তারিখও শুরু মিলে হয়নি, যাচ্ছে, তাহলে আর সো কি এটা ভুল হবে। এটা প্রথমে একটু বলে দিতে মিস অত খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে। ধ্বংস হয়ে গেলেও তখন বাগদাদ বড় আচ্ছা। শহর ছিল। বাগদাদ থেকে মসুল এবং মারবিন হয়ে ইবনে বতুতা দ্বিতীয় হজের জন্য ১৩২৯ খ্রিস্টাব্দে মক্কা শরীফে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি ২ বছর থেকেছেন। পরে চতুর্থবার হজ করে জেদ্দায় যান। মক্কা প্রদেশের যে একটা জেদ্দা হচ্ছে মক্কা প্রদেশের বৃহত্তম একটা শহর আর কি। তো তিনি চতুর্থবার হজ করে সে জেদ্দায় গিয়েছেন। তারপরে দেখো, জেদ্দা থেকে জাহাজে উঠে লোহিত সাগরের অপর তীরে আফ্রিকা ভ্রমণ করে ইয়েমেনে এসেছেন। তো লোহিত সাগরটা হচ্ছে তোমাদের ভারতীয় উপমহাসাগরের একটা মানে একটা পার্ট আর কি, ভারত উপমহাসাগরের একটা অংশ বা সামুদ্রিক প্রবেশপথ। এটার আরেকটা নামও আছে, লোহিত সাগরের আরেক নাম হচ্ছে আরব উপসাগর, ঠিক আছে। তো জেদ্দা থেকে জাহাজে উঠে লোহিত সাগরের অপর তীরে আফ্রিকা ভ্রমণ করে তিনি কোথায় এসেছেন? ইয়েমেনে এসেছেন। পরে অ্যাডেন থেকে জাহাজে চড়ে আফ্রিকার পূর্ব তীরে পৌঁছান। সেখান থেকে জাঞ্জিবার ও উঙ্গোজা ভ্রমণ করে জাহাজ যোগে আরবের দক্ষিণ ভাগে হাজরামাউতের জাফর শহরে আসেন। এখানে আসলে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ধরনের জায়গার নাম, যেগুলো সম্পর্কে জানতে গেলে অনেক কিছুই তোমরা জানতে পারো, কিন্তু আপাতত যেহেতু এখানে অত ডিটেইল না, আমরা শুধু মানে যেটুক যেটার পরে যেখানের পরে যেখানে তিনি গিয়েছেন তার ভ্রমণ সম্পর্কে একটু স্টেপ বাই স্টেপ একটু মনে রাখবো, স্টাডি করব। জানতে গেলে অনেক কিছু। আচ্ছা মিস, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মিস এখানে বলেছে সেখান থেকে ওমান হয়ে হরমুজ শহরে উপস্থিত হলেন, সেই তারপর সেখান থেকে তিনি আনাতোলিয়া চলে যান। কিন্তু মিস অ্যাকচুয়ালি ওমান থেকে আনাতোলিয়া তো অনেক দূর মিস, সেটা পথ যাত্রা পথটা দেখার হলো। কোন জায়গাটার কথা আসলে বলছো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে ওমান হয়ে হরমুজ শহর এই জায়গাটার কথা বলছো? ইয়েস মিস, তার কয়েক লাইন পরে সেখান থেকে তিনি আনাতোলিয়ায় চলে যান। কিন্তু আনাতোলিয়া তো মিস অনেক দূরে না, আর আচ্ছা, ম্যাপেও ঠিক বোঝা যাচ্ছে না। সেখান থেকে ওমান হয়ে হরমুজ শহরে উপস্থিত হয়েছেন। সেখানে বিখ্যাত দাতা বাদশাহ তহস্তনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে তিনি আনাতোলিয়া চলে যান। এখন আমাদের তো আসলে অত বেশি ডিটেল জানা প্রয়োজন নেই, তাই না? যে উনি কিভাবে গেছেন বা কেন গেছেন, তাই না? উনি ভ্রমণ করেছেন, এখন না আমাদের। ম্যাম, না ম্যাম, কিন্তু ম্যাপে যদি দেখেন তাহলে ম্যাপে কোথাও আনাতোলিয়া পর্যন্ত পৌঁছানোর কোনো লাইন নেই। ম্যাপে অন্য একটা লাইন দেখানো হচ্ছে আনাতোলিয়া থেকে হঠাৎ করে শুরু হয়েছে, কিন্তু মিস তাহলে
তো বোঝা গেল না। আনাতোলিয়াটা আসলে ম্যাপে দেখা যাচ্ছে না। Yes, ma'am. আনাতোলিয়াটা ম্যাপে দেখাচ্ছে না, কিন্তু তারপর এখানে তো দেয়া আছে আসলে, তো সেটা আসলে জেনে রাখতে হবে যে হুরমুজ শহরে উপস্থিত হয়েছেন এবং সেখানে বিখ্যাত দাতা বাদশাহ তহস্তনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে তিনি আনাতোলিয়ায় চলে যান। ম্যাপে দেয়নি, কিন্তু এখানে তো ইনফরমেশনটা দেয়াই আছে। তিনি আনাতোলিয়ায় চলে গেছেন। তখন আনাতোলিয়ায় অরাজক ছিল। আনাতোলিয়ায় অরাজক ছিল মানে হচ্ছে তোমাদের কোনো ছিল না আর কি, রাজাহীন একটা বিশৃঙ্খলার মতো অবস্থা ছিল, সুশাসনের কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। অ্যাকচুয়ালি রাজাহীন না মিস, এটার সমস্যা ছিল এখানে অনেকগুলো রাজ্য ছিল, যেমন বাইজেন্টিয়াম এম্পায়ারকে তো কি বলে তুর্কিরা ওখান থেকে বিতাড়িত করার পর এখানে প্রায় 25-28টার মতো রাজ্য তৈরি হয়েছিল। এই তাই এই নিয়ে সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, কিন্তু অরাজক কথাটার অর্থটা আমি বুঝিয়েছি, যেহেতু সেখানে বিশৃঙ্খলা বা তেমন বিশৃঙ্খলা। সুশাসনের ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে আমি সেটা তোমাদেরকে বুঝিয়েছি। বুরসা থেকে জাহাজে চড়ে কৃষ্ণ সাগরের তীরে তীরে শহর দেখতে দেখতে কাজাখ মরুভূমিতে উপস্থিত হয়েছেন। পরে 6 মাসের রাস্তা অতিক্রম করে ক্রিমিয়ায় পৌঁছান। তখন ক্রিমিয়া সুলতান উজবুকের রাজধানীত্ব ছিল রাজত্বাধীন ছিল। তখন ক্রিমিয়া সুলতান উজবুকের রাজত্বাধীন ছিল, অর্থাৎ তিনি যখন 6 মাসের রাস্তা অতিক্রম করে ক্রিমিয়ামে পৌঁছেছেন, অর্থাৎ ইবনে বতুতা যখন ক্রিমিয়ামে ছিলেন, তখন ক্রিমিয়াম সুলতান উজবুকের রাজত্বাধীনই ছিল। এই রাজা চেঙ্গিস খাঁর বংশোদ্ভূত ছিলেন। রাশিয়ার অধিকাংশ তার পদানত ছিল। ভলগা নদীর তীরস্থ সরাই তার রাজধানী ছিল। সেখান থেকে ইবনে বতুতা বুলগার দেশে যান। রাশিয়ার উত্তরাংশকে এই নামে অভিহিত করা হতো। তখন রমজান মাস ছিল এবং দিন বাড়ার ঋতু ছিল। রোজা খুলে মাগরিব ও এশার নামাজ তাড়াতাড়ি পড়তেই সকাল হতো। সেখান থেকে উত্তর মহাসাগর পর্যন্ত তার যাবার ইচ্ছে ছিল। ইবনে বতুতা সেখান থেকে উত্তর মহাসাগর পর্যন্ত যাবার ইচ্ছে ছিল। ঈদের দিন পর্যন্ত তিনি বাদশাহ শিবিরে রইলেন। যখন তিনি বাদশার সঙ্গে হাজি তুরখান শহরে ছিলেন, তখন বাদশার এক বেগম, যিনি নতিনিয়ার খ্রিস্টান রাজার কন্যা ছিলেন, কি ছিলেন? হাজি তুরখান শহরে যখন তিনি ছিলেন, তখন বাদশার এক বেগম, যিনি নতিনিয়ার খ্রিস্টান রাজার কন্যা ছিলেন, নতিনিয়া যাবার ইচ্ছা প্রকাশ করলেন। আচ্ছা ইবনে মিস, বতুতা তার সাথে কুস্তুনতুনিয়া কি কনস্টান্টিনোপল? হুম তার নামটা ওকে। হ্যাঁ, খ্রিস্টান রাজার কন্যা ছিলেন। কুস্তুনিয়াম যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। ইবনে বতুতা তার সাথে কুস্তুনতিনিয়া একটি জায়গার নাম, গিয়ে শুনিনি পুনরায় তো মিস। হ্যাঁ, কুস্তুন নতিনিয়া হচ্ছে একটি জায়গা না, এবং সেখানকার খ্রিস্টান যে রাজা তার কন্যা ছিলেন, সেটাই বলেছে। ইয়েস মিস, মানে পুনরায় ওই স্বরাষ্ট্র কুস্তুনতুনিয়া আর কনস্টান্টিনোপল একই জিনিস কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম মিস। এই হওয়ার কথা মিস। কুস্তুনতিনিয়ায় গিয়ে পুনরায় সরাই শহরে তিনি ফিরে এলেন। সেখান থেকে বোখারায় পৌঁছালেন। সেখান থেকে চেঙ্গিস খাঁর বংশীয় সুলতান আলাউদ্দিন তরমুশিরিদিয়ানের দরবারে কিছুদিন থেকে সমরখন্দে চলে যান। সেখান থেকে বাল্দ থেকে হিরাত, সেখান থেকে জাম, মশহদ ও নয়সাবুর ভ্রমণ করে কুন্দুজ নিয়ে আন্দোরাব ও পাঞ্জুসির রাস্তা দিয়ে পাশাই ও পারওয়ান হয়ে গজনি ও চরখে পৌঁছালেন। এখানে একের পর এক অনেকগুলো জায়গার কথা আসলে উল্লেখ আছে। সেখান থেকে তিনি কোথায় গিয়েছেন? কাবুলে গিয়েছেন। কাবুল থেকে কিরমাস হয়ে সম্ভবত কুরাম পাশ দিয়ে সিন্ধু নদীর পশ্চিম তীরে ডেরা ইসমাইল খাঁ, ডেরা গাজী খাঁ এবং কাশ্মীর এলাকা দিয়ে মরুভূমি পথে সিন্ধুর তীরবর্তী ভক্করের নিকট কোনো স্থানে 1333 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইবনে বতুতা উপস্থিত হলেন। পরে আবারও ভক্কর হয়ে সিন্ধুর মোহনাস্তিত বন্দর লাহিড়িতে উপস্থিত হয়েছেন। ভক্কর হয়ে আবারও সিন্ধুর মোহনাস্থিত বন্দর লাহিড়িতে উপস্থিত হয়েছিলেন। সিন্ধুর মোহনাস্থিত বন্দরটি হচ্ছে লাহিড়ি, সেখানে উপস্থিত হয়েছেন। সেখান থেকে মুলতানে এসেছেন। মুলতান থেকে যাত্রা করে অযোধ্যা অর্থাৎ পাকপটনের ঘাট পার হয়ে শতদ্রু অতিক্রম করেছেন। সেখান থেকে পুরাতন দিল্লিতে আবার উপস্থিত হয়েছেন। বাদশাহ সুলতান মোহাম্মদ তুঘলক তাকে বিশেষ সম্মান করে শহরের কাজী নিযুক্ত করেছেন। ইবনে বতুতা 9 বছর পর্যন্ত দিল্লিতে ছিলেন। ইবনে বতুতা কয় বছর পর্যন্ত দিল্লিতে ছিলেন? 9 বছর পর্যন্ত দিল্লিতে ছিলেন।
1342 খ্রিস্টাব্দে জুলাই মাসে তিনি চীন রাজের নিকট বাদশার দূতরূপে উপহারদ্রব্য নিয়ে যেতে নিযুক্ত হন। দিল্লিতে অবস্থানকালে তিনি কনৌজ, আমরোহা ও বিজনোর ভ্রমণ করেছিলেন। দিল্লিতে অবস্থানকালে তিনি কোন কোন জায়গা ভ্রমণ করেছিলেন? এখানে দেওয়া আছে যে কনৌজ, আমরোহা ও বিজনোর ভ্রমণ করেছিলেন। এখন দিল্লি থেকে তালপাত, বিয়ানা, কোইল, কনৌজ, গোয়ালিয়র, চন্দেরি ও ধার হয়ে উজ্জয়িনী পৌঁছেছেন। সেখান থেকে দৌলতাবাদ এলেন। দৌলতাবাদ ফিরে সাগর তীরে পৌঁছে সেখান থেকে খাম্বায়েতে উপস্থিত হয়েছেন। বাহারচুরি নিকটবর্তী কোন্দার বন্দরে জাহাজে সওয়ার হয়ে ঘোগা, গোয়া ও হানুর হয়ে মালাবারে পৌঁছেছেন। সওয়ার মানে হচ্ছে আরোহী। তো বাহারচুরি নিকটবর্তী কোন্দার বন্দরে তিনি জাহাজে আরোহী হয়ে ঘোগা, গোয়া ও হানুর হয়ে মালাবারে পৌঁছেছেন। পরে মালাবারের বন্দর হয়ে কালিকটে উপস্থিত হয়েছেন, সেখানে জাহাজ ভেঙে গেল। অর্থাৎ কালিকটে যে উপস্থিত হয়েছেন সেখানে জাহাজ ভেঙে গিয়েছে। জাহাজের সমস্ত লোক ও বাদশার উপর উপহার দ্রব্য নষ্ট হয়ে গেল। ভাগ্যক্রমে ইবনে বতুতা তখন জাহাজে ছিলেন না। যে জাহাজ ভেঙে গিয়েছিল বা নষ্ট হয়েছিল সেখানে ভাগ্যক্রমে ইবনে বতুতা ওই জায়গাটাতে ওই জাহাজে ছিলেন না, তাই তিনি বেঁচে গিয়েছেন। বাদশার ভয়ে ইবনে বতুতা দিল্লি ফিরে না গিয়ে হানুরের সুলতান জামালউদ্দিনের দরবারে উপস্থিত হয়েছেন। হানুর থেকে ফিরে সালিয়াতে এলেন। সেখান থেকে জাহাজে করে 1343 খ্রিস্টাব্দের আগস্ট মাসে মালদ্বীপে উপস্থিত হয়েছেন। ঠিক 1 বছর পরে ইবনে বতুতা মালদ্বীপ হতে রওনা হয়ে সিংহলে পৌঁছেছেন। ঠিক 1 বছর পরে ইবনে বতুতা মালদ্বীপ হতে রওনা হয়ে সিংহলে পৌঁছেছেন। সেখানে রাজার সঙ্গে বাতালাবাত্তা নগরে সাক্ষাৎ করে এবং বাবা আদমের পদচিহ্ন জিয়ারত করে মগরে কর্ণাটক রাজ্যে উপস্থিত হলেন। সেখানে তার শ্বশুর সৈয়দ জলালউদ্দিন আহমেদ বাদশাহ তার শ্বশুর কে ছিলেন? সৈয়দ জলালউদ্দিন আহমদ বাদশাহ মোহাম্মদ শাহ তুগলক থেকে বিদ্রোহী হয়ে মাদুরাই রাজত্ব করেছিলেন। তিনি ইবনে বতুতার আগমনের পূর্বেই মারা গিয়েছিলেন। ইবনে বতুতা সেখান থেকে কোলাম চলে এসেছেন। সেখানে তিনি 3 মাস থাকলেন। সেখান থেকে হানুর যাত্রা করার উদ্দেশ্যে তিনি জাহাজে যাচ্ছিলেন। পথে জলদস্যুগণ তার জাহাজ লুট করে নিয়েছে। অন্যান্য সামগ্রীর সঙ্গে তার স্মারকলিপিও অপহৃত হয়। মানে তার যে সম্মিলিত যে আবেদনপত্রগুলো ছিল সেগুলো আর কি অপহৃত হয়েছে। অন্যান্য জিনিসও তো জলদস্যুগণ লুট করেছে, সেই সাথে তার স্মারকলিপিগুলো তারা অপহরণ করেছে, মানে অপহৃত হয়েছে। এজন্য ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তের মধ্যে কিছু গোলযোগ দেখা যায়। ইবনে বতুতা কালিকটে ফিরে এলেন। সেখান থেকে পুনরায় মালদ্বীপে উপস্থিত হয়েছেন। সেখান থেকে জাহাজে রওনা হওয়ার 43 দিন পরে বাংলাদেশের সপ্তগ্রাম বন্দরে উপস্থিত হয়েছেন। পরে নদীপথে কামরূপে গিয়ে শেখ হ্যাঁ বলো। এখানে প্রশ্ন আছে যে সপ্তগ্রাম বলতে তো পশ্চিমবঙ্গের সাতগাঁও যে বন্দর, কিন্তু মিস ওখান থেকে তো সরাসরি এই যে সিলেটে আসা যায় না নদী পথে, এটা খুব সম্ভবত চট্টগ্রাম। মানে সেখান থেকে বাংলাদেশ অ্যাকচুয়ালি ইবনে বতুতা তার নিজের যে আসল আত্মজীবনী সেখানে ঠিক এই কথাটা বলেন না, সে এই টাইপ কিছু একটা বলছিলেন, সাত ফাও গাড়ু বা এই টাইপ কিছু। সেখান থেকে দুইটাই করা যায় যে সাতগাঁও নয়তো চট্টগ্রাম। এখন কিন্তু সাতগাঁও তো যেহেতু নদী এত দূর পর্যন্ত যায় না, সো এটা চট্টগ্রামই তো হওয়ার কথা। তো এখানে সপ্তগ্রাম যে লেখা। বলতে পারছি না আসলে, কিন্তু এখানে দেয়া আছে। আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু বলা তো আছে এখানে যে সপ্তগ্রাম বন্দরে তিনি উপস্থিত হয়েছেন। পরে নদীপথে কামরূপে গিয়ে শেখ জালালউদ্দিন তাবরিজির সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। কামরূপে গিয়ে তিনি শেখ জালালউদ্দিন তাবরিজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে সোনারগাঁয়ে উপস্থিত হন। 1346 থেকে 47 খ্রিস্টাব্দে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন। 1346 থেকে 47 খ্রিস্টাব্দে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন। সোনারগাঁ থেকে একটা চীনা জাহাজে চড়ে ইবনে বতুতা আরাকান ও পেগুর তীর দিয়ে সুমাত্রায় উপস্থিত হয়েছেন। এটা হচ্ছে একটি ইন্দোনেশিয়ার দ্বীপ। তখন সেখানে মালিক জাহির রাজা ছিলেন। তখন সেখানে কে ছিলেন? মালিক জাহির সেখানকার রাজা ছিলেন। সুমাত্রা থেকে মূল জাভা পৌঁছান। মূল জাভা সম্ভবত শ্যাম, কম্বোডিয়া ও কোচিন। সেখান থেকে চীন দেশে গিয়ে কিছুদিন সেখানে পরিভ্রমণ করে পুনরায় সুমাত্রায় উপস্থিত হয়েছেন। সেখানে 2 মাস থেকে জাহাজে রওনা হন এবং 40 দিন পরে আবার কোলাম পৌঁছেছেন। সেখান থেকে রমজান মাস কাটিয়ে ঈদের নামাজ পড়েন। 1347 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আরবের জাফর শহরে উপস্থিত হন।
পরে মাসকাট, সিরাজ, ইয়াজদ, ইস্পাহান ও সুসুতার হয়ে বসরা ও কুফা ভ্রমণ করে 1348 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাগদাদে পৌঁছালেন এবং সেখান থেকে সিরিয়া ঘুরে মিশর, তুনিস, সার্ডুনিয়া ও স্পেন হয়ে 1349 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মরক্কোর রাজধানী ফেজ শহরে উপস্থিত হয়েছেন। এভাবে 25 বছর তিনি বিদেশ ভ্রমণের পরে ইবনে বতুতা স্বদেশে ফিরে এসেছেন। তিনি কত বছর আসলে ভ্রমণ করেছেন? 25 বছর। কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি। তিনি সুদান ভ্রমণে বের হয়েছেন। ভ্রমণ শেষ করে 1353 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তিনি বাড়ির দিকে রওনা হয়ে 1354 খ্রিস্টাব্দে বাড়ি পৌঁছালেন। তিনি মোট 28 বছরে 95,000 মাইল পথ পর্যটন করেছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে তিনি এই 28 বছরে কতটুকু পর্যটন করেছেন। 95,000 মাইল পথ তিনি পর্যটন করেছেন। তিনি 1378 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে মারা গেছেন। 1354 খ্রিস্টাব্দে তিনি তার ভ্রমণ বৃত্তান্ত রচনার কাজ শেষ করেছিলেন। মানে তার যে ভ্রমণ বৃত্তান্ত সেই রচনার কাজ তিনি শেষ করেছিলেন মূলত 1354 খ্রিস্টাব্দে। আচ্ছা, শব্দার্থগুলো দেখি। এখানে খুব বেশি শব্দার্থ নেই। উদ্বেগ মানে হচ্ছে প্রস্তুতি, তীরস্থ নিকটবর্তী, পদানত পরাজিত, বংশোদ্ভূত মানে হচ্ছে যে বংশে আর কি জন্ম নেওয়া, সেই বংশে জন্ম নেওয়াটাকে আসলে বংশোদ্ভূত বলে। বিদুষী মানে বিদ্বান, যেটা নারীবাচক শব্দ। বৃত্তান্ত হচ্ছে বিবরণ, সওয়ার হচ্ছে আরোহী, স্মারকলিপি সম্মিলিত আবেদনপত্র। এখানে যে জায়গাগুলোর নাম আছে এই জায়গাগুলো একটু আমরা পড়ি। আফগানিস্তান, আন্দোরা, কুন্দুজ, কুরাম পাস, গজনি, চরক, পাঞ্চশীর, পারওয়ান পাশা এবং ইরাক। আফ্রিকা হচ্ছে আলেকজান্দ্রিয়া, অঙ্গুজা, ক্রিমিয়া, জাঞ্জিবার, তানজা, তুনিস, ফেজ, মরক্কো, মহসদ এবং মিশর। আচ্ছা, এই জায়গাগুলোর নাম এগুলো মিস একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মিস, ক্রিমিয়া কি আফ্রিকায় থাকা সম্ভব? মিস, ক্রিমিয়া তো খুব সম্ভবত তুরস্কের উপরে যে কৃষ্ণ সাগর, সেখানের এই যে আইল্যান্ডটা এই গল্পের মধ্যে বলা হয়েছে, প্রবন্ধের মধ্যে। তাহলে এই দেশটা আফ্রিকা থেকে কেমন? অত ডিটেইল জানতে হলে আসলে তোমাকে একদম সব বৃত্তান্ত জানতে হবে, গুগল করতে হবে, অনেক না কিছু মিস, জানতে সেটা না, হবে। সেটা নাই। যে ক্রিমিয়া, এই যে ক্রিমিয়া তো এই প্রবন্ধেই বলা আছে যে এই ক্রিমিয়া হচ্ছে রাশিয়ার একটা অংশ। বর্তমানে তো এই নিয়ে যুদ্ধ হইতেছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। তাহলে সেই ক্রিমিয়া কেমনে আফ্রিকাতে থাকে? হয়তো এখানকার একটি জায়গার নাম শুধু উল্লেখ করেছে, এখানে ব্যবহৃত যে স্থান নামগুলো দেওয়া আছে আফ্রিকার, আলেকজান্দ্রিয়া, অঙ্গুজা, ক্রিমিয়া, সেই জন্য হয়তো দেওয়া আছে আর কি নামটা, এটা হতে পারে। কিন্তু মিস না, অ্যাকচুয়ালি এই প্রবন্ধেই তো ওই ক্রিমিয়ার নামে আরেকবার আছে, যে ওই যে তিনি ক্রিমিয়ার সুলতান উজবুকের কথা বলা হয়েছিল না মিস? এই ক্রিমিয়াই তো যে রাশিয়ার অংশ এখন। হতে পারে হয়তো সেটাই মিন করেছে বা এমন কিছু। এখানে তো আরো অনেক বিষয় থাকে, আসলে ডিটেল জানতে হয়। এখন মিস তো শুধু তোমাদেরকে উপর আসলে জিনিসটাই বুঝিয়েছি বা বলেছি, এত ডিটেল তো আসলে আমিও জানি না যে ক্রিমিয়া কেন এখানে এসেছে বা কেন বলেছে। অত কিছু আসলে জানা সম্ভব না, করতে হলে অনেক ডিটেল স্টাডি করতে হবে, ওইটা আমি বলতেও পারবো না আসলে। আমরা প্রশ্নগুলোতে যাই। তোমার যত প্রশ্ন আছে তুমি সেই সব অনেক প্রশ্ন আসলে যেগুলি আমার পক্ষে হয়তো উত্তর করা সম্ভব হচ্ছে না, তুমি চাইলে সেগুলো কিছু জিনিস তুমি নিজের মতো করে জেনে নিতে পারো। এখানে যেটুকু পড়ানো হয়েছে বা যেটুকু এখানে প্রবন্ধে দেয়া আছে আমরা সেটুকুই জানবো, ওটুকু আপাতত জেনে নিলাম। আচ্ছা দেখো, তো তারপর দেখো প্রশ্নে কি আছে, যে এই রচনায় ইবনে বতুতাকে কি ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটা তো আমরা জানি যে আসলে ইবনে বতুতা একজন ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় পর্যটন করতেন বা ভ্রমণ করতে যেতেন। তো এই রচনায় ইবনে বতুতাকে আসলে ভ্রমণ পিপাসু একজন পর্যটক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি একজন মুসলিম ধর্মভীরু মানুষ ছিলেন, যিনি বিভিন্ন দেশে আর কি বিভিন্ন শহরে ঘুরে ঘুরে অনেক জ্ঞান অর্জন করতেন এবং বিভিন্ন জায়গা সম্পর্কে জানতেন। অনেক বিখ্যাত ব্যক্তিদের কবর জিয়ারতও কিন্তু তিনি করেছেন, বিখ্যাত ব্যক্তিদের সাথে তার দেখা হয়েছে। তো আমরা এই রচনা ইবনে বতুতাকে এই ধরনের ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করতে পারি। এছাড়াও তোমরা আরও কোনো কিছু অ্যাড করতে পারো যদি চাও, যে আসলে ইবনে বতুতা সম্পর্কে কী কী জেনেছো বা তাকে আসলে কীভাবে কী একটা ব্যক্তিত্বের সাথে উপস্থাপন করা যায়, এই জিনিসটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। ক্ষয়ের উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি। কী কারণে ইবনে বতুতা আসলে স্থির থাকতে পারেননি?
আমরা তো জানি যে ইবনে বতুতা হচ্ছে 22 বছর বয়স থেকে তিনি তার মানে ভ্রমণ জীবনটা আর কি শুরু করেছে। তো এই দীর্ঘ 25 বছর তিনি বিভিন্ন দেশের বিভিন্ন স্থান তো ভ্রমণ করেছেন। এই দীর্ঘ 25 বছর তার নিজ দেশ অর্থাৎ মরক্কোতে ফিরে তিনি যান। নিজের দেশে ফেরত আসার পরও তিনি তার মনকে শান্ত করতে পারছিলেন না, তাই তিনি আবার সুদানের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিলেন। এটাই বলেছে যে আসলে তিনি নিজের দেশে ফিরেও কিন্তু স্থির থাকতে পারেননি, তিনি আবার পরবর্তীতে সুদানের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। এটা হচ্ছে তোমার নিজস্ব কোনো মতামত থাকলে সেক্ষেত্রে তোমরা এটা এখানে উল্লেখ করার জন্য বলা হয়েছে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিব। তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে এটার উপর 10 মার্কার একটা এমসিকিউ এক্সাম থাকবে, যেটা হচ্ছে সম্ভবত তোমাদের নেক্সট ক্লাস কবে আমার সাথে? ম্যাম নেক্সট ক্লাস হবে না? কবে নেক্সট ক্লাস? তোমাদের রবিবারে? জি ম্যাম, তোমাদের রবিবারই আছে। ঠিক আছে, তাহলে রবিবারে তোমাদের এটার উপর 10 মার্কার একটা এমসিকিউ এক্সাম হবে। ম্যাম আর শুধু আজকে এমসিকিউ রে? কি বলছো বুঝতে পারছি না। তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে 10 শুধু মার্কের এক্সাম হবে আর এমসিকিউর তোমাদের এক্সাম হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি এক্সাম কি হয়নি তোমাদের একটাও ক্লাস 8-এর? ম্যাম এক্সাম রবীন্দ্রনাথ হচ্ছে, তো হয়ে সেগুলো তো আগের বাংলা সাবজেক্টের উপর এককভাবে নেওয়া হয়নি। কেন হয়নি? আমি তো এখান থেকে তোমাদেরকে রবীন্দ্রনাথ পড়িয়েছি না, তো রবীন্দ্রনাথ এক্সাম হয়নি তোমাদের? ম্যাম ক্লাসে তখন হয়তো রেগুলার আমি থাকো? ছিলাম না, আমি নিউ জয়েন করেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা হতে পারে। আচ্ছা, তোমরা আজকে কে কে উপস্থিত আছো তা আমাকে একটু বলো তো। ম্যাম আমরা তো দুইজন আছি, রাফিউল আর রাফি। রাফিউল আর রাফি। রাফি, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আসলে তোমাদের এমসিকিউ এক্সাম হবে। প্রত্যেক ক্লাসেই তোমাদের 10 মার্কের একটা এমসিকিউ এক্সাম থাকবে, যা পড়িয়েছি বা যা পড়ানো হয় তারপর একটা এক্সাম থাকে। আর ওই এক্সামের তোমাদের যে মার্কস পাবে সেটা এই স্কুলেতে আমি দিয়ে দিই, কে কেমন মার্কস পেয়েছো। তোমাদের রবীন্দ্রনাথের উপরে যে এক্সাম হচ্ছে সেটাতে যারা রেসপন্স করেছো, যে যা মার্কস পেয়েছো, আমি সব কিছু স্কুলেতে আপলোড করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা এটা স্টাডি করবে, আর যাদের খুব বেশি আর কি তোমরা জানার আগ্রহ, তারা অবশ্যই আরও বেশি একটু রিসার্চ করবে, স্টাডি করবে বিষয়গুলো নিয়ে। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা চাইলে লিভ নিতে পারো ক্লাস থেকে।